আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। বন বিভাগের বদলি ও নিয়োগে দুর্নীতি, পদ প্রতি লেনদেন 50,000 থেকে 3 কোটি টাকা, টিআইবির রিপোর্ট। ভাস্কর্যের নিরাপত্তায় ডিএমপি, বাড়ানো হচ্ছে নজরদারি, স্থায়ী সমাধান চান বিশিষ্টজনেরা। 2035 সালে 25তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ, টপকে যাবে সিঙ্গাপুর, মালয়েশিয়াকেও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশ, তবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশাল সমুদ্র সীমায় থাকা সম্পদ দেশের উন্নয়নের কাজে লাগাতে চায় সরকার। দেশের কেউ গৃহহীন থাকবে না, শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, এটা হবে মুজিব বর্ষের সেরা উপহার। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা ও ডিইও 2020 ব্র্যাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ চট্টগ্রামের নেভাল একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অনুষ্ঠিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ কোর্সে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর পক্ষে স্বর্ণপদক ও সোর্ড অব অনার তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 27টি যুদ্ধজাহাজ এবং 2টি সাবমেরিন নিয়ে বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। নিজস্ব শিপইয়ার্ডে তৈরি হবে যুদ্ধজাহাজ, তবে কারো সাথে বৈরিতা নয়, এ নীতিতেই চলবে বাংলাদেশ। কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ নয়, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতি নিয়েই আমরা চলবো। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সব ধরনের যেন উদ্যোগ থাকে এবং প্রশিক্ষণ থাকে। শেখ হাসিনা বলেন, 41 সালের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব ভার পড়বে এসব তরুণ কর্মকর্তাদের ওপর। নিজেদের সমুদ্র সম্পদকে সঠিকভাবে দেশের কাজে ব্যবহারের ভূমিকা রাখতে তাগিদ দেন তিনি। ভারত এবং মিয়ানমার, যদিও তাদের বিরুদ্ধে আমরা মামলা করি, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সে মামলা করে আমরা বিজয় অর্জন করি এবং বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করতে সক্ষম হই। এই সীমা আমাদের রক্ষা করা এবং সমুদ্র সম্পদকে আমাদের কাজে লাগানো। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না, সকলের ঘরে যাবে বিদ্যুৎ। সে অঙ্গীকারের কথা আবারও উল্লেখ করেন সরকার প্রধান। প্রায় 99% মানুষের ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরেই আমরা বিদ্যুৎ পৌঁছাতে পারবো, শতভাগ আমরা বিদ্যুৎ দেব। বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, এটাই আমাদের নীতি। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আইনি দুর্বলতা ও অবকাঠামোর অভাবে বন রক্ষায় ব্যর্থ বন অধিদপ্তর। এ সঙ্গে আছে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরূপ প্রভাব। বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, বন অধিদপ্তর বনাঞ্চল রক্ষার বদলে ক্ষমতাসীনদের দখলে সহায়তা করছে, সহায়ক ভূমিকা পালন করছে আদিবাসীদের উচ্ছেদে। মেহেদী হাসানের রিপোর্ট। বন অধিদপ্তরের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে টিআইবির এই সংবাদ সম্মেলন। এতে তুলে ধরা হয় একটি গবেষণা প্রতিবেদনের পর্যবেক্ষণ। টিআইবির গবেষণা বলছে, দেশের বনভূমি রক্ষায় অধিদপ্তর শুধু ব্যর্থই হয়নি, অনেক ক্ষেত্রে তারা উজাড়কারীর ভূমিকায় রয়েছে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বনের জমি দখল ও বন উজাড়ে অনেক ক্ষেত্রে সহায়তা করেছে বন বিভাগ। প্রধান বন সংরক্ষকের পদোন্নতি সহ নানা পদে নিয়োগে ঘুষের ছড়াছড়ি বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটি।
বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত 93 বছরের পুরাতন আইন, বন সুরক্ষায় প্রয়োজনীয় বরাদ্দ ও অবকাঠামোর অভাব, বন থেকে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্দিষ্টকরণ, জনবলের অভাব এবং তথ্যের ঘাটতি বনাঞ্চল উজাড়ে সহায়ক বলে জানিয়েছে টিআইবি। প্রতিষ্ঠানটি বলছে, এসব আইন ও বিধিবিধান সংস্কার করে বন অধিদপ্তরকে কার্যকর করতে সরকারের উদ্যোগও পর্যাপ্ত নয়। সরকার কেন একটা সংরক্ষিত বনকে ইউনিয়ন পরিষদ ঘোষণা করে, সেটা তো আসলে ক্ষমতার ব্যবহার। ক্ষমতা থাকলে যাদের হাতে ক্ষমতা থাকে, ক্ষমতা যখন জবাবদিহিনভাবে চর্চা করার মতো সুযোগ সৃষ্টি হয়ে যায়, তখন সেটা ব্যবহার হয়। এসব দুর্বলতার কারণে উজাড় হচ্ছে বন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বেড়েছে। উপকূলীয় বনাঞ্চল যেভাবে অবারিতভাবে উজাড় করা হচ্ছে, সেটা যদি অব্যাহত থাকে, তাহলে জলবায়ু পরিবর্তনের কারণে অভিযোজনের ব্যয় বাংলাদেশের জন্য অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এবং ইতিমধ্যে আমরা জানি যে এর বোঝাটি বইতে হচ্ছে উপকূলীয় প্রান্তিক জনগণকে, যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে অভ্যন্তরীণ অভিবাসী হিসেবে রূপান্তরিত হয়েছে। এমন পরিস্থিতিতে আইন যুগোপযোগী করার পাশাপাশি বন অধিদপ্তরকে ঢেলে সাজাতে 15 দফার সুপারিশ উপস্থাপন করেছে টিআইবি। আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার, আইনের পরিবর্তন দরকার, নতুন আইন করা দরকার। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর সকল ভাস্কর্যের নিরাপত্তা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি জানিয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ উদ্যোগকে সাধুবাদ জানালেও এটি স্থায়ী কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে মৌলবাদীদের আস্ফলনকে দুঃখজনক বলছেন তারা। ইয়াকুব লুটিনের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। গত কিছুদিন ধরে একটি মহল ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়ে মাঠ গরম করার অপচেষ্টা চালায়। এই অবস্থায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এর রেশ কাটতে না কাটতেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়। এরও আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মধুসেন দে মধুদার ভাস্কর্যের কান ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এই অবস্থায় রাজধানীতে থাকা ভাস্কর্যগুলোর নিরাপত্তায় নতুন করে ভাবছে ডিএমপি। গুরুত্বপূর্ণ সব ভাস্কর্য ঘিরে থাকবে গোয়েন্দা নজরদারি, বাড়ানো হবে টহল। পুলিশ বলছে, এই পরিকল্পনায় আরও কয়েকটি পদক্ষেপ যুক্ত করা হয়েছে। গোয়েন্দার নজরদারির পাশাপাশি যেসব ভাস্কর্য সিসি ক্যামেরার আওতাভুক্ত নাই, প্রত্যেকটি ভাস্কর্যকে সিসি ক্যামেরায় আওতাভুক্ত করার জন্য অবিলম্বে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা আছে। স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা একটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা, সেটাও আমরা গ্রহণ করব। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর মুখে দাঁড়িয়ে ভাস্কর্যের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা করা দুঃখজনক বলছেন বিশিষ্টজনেরা। যে ভাস্কর্যকে রক্ষা করতে আপনার একেবারে টহল বাড়াতে হবে, গোয়েন্দার নজরদারি, এমন কেন? 1000 বছর ধরে তো আছে। মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি হতে যাচ্ছে সামনে, এতদিন তো ছিল না, হঠাৎ করে এটা হলো কেন? এর পেছনে যে ষড়যন্ত্রটা, ওই জায়গাটাকেও খেয়াল রাখতে হবে। ডিএমপি যে উদ্যোগ নিয়েছে, সেটি অবশ্যই, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু মনে রাখতে হবে যে এটি কখনোই স্থায়ী সমাধান নয়। মৌলবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান বিশিষ্টজনদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চলমান অগ্রগতি অব্যাহত থাকলে 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। টপকে যাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বেলজিয়াম, ইরান ও মিশরের মতো দেশকে। আর যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ, CEBR। বিস্তারিত মেহেদী হাসানের আরেকটি রিপোর্টে। 2035 সালে বিভিন্ন দেশের অর্থনীতির আকার কেমন হবে, সম্প্রতি তার একটা সম্ভাব্য চিত্র তুলে ধরেছে CEBR। সংস্থাটি বলছে, 2028 সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন, আর 2030 সালে ভারত উঠে আসবে তৃতীয় স্থানে। করোনা মহামারীর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় পরিবর্তন ঘটেছে বলে মনে করে CEBR। সংস্থাটি বলছে, 2035 সাল নাগাদ ইতালি, কানাডা ও দক্ষিণ কোরিয়া বিশ্বের শীর্ষ 10 অর্থনীতির তালিকা থেকে বাদ পড়বে, আর এতে প্রবেশ করবে ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং রাশিয়া। CEBR এর ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে বাংলাদেশের এখনকার অবস্থান 41তম। 2025 সালে হবে 34, এর 5 বছর পর 2030 সালে হবে 28তম, আর 2035 সালে বাংলাদেশ প্রবেশ করবে শীর্ষ 25-এর তালিকায়। ভিয়েতনাম ও ফিলিপাইনও থাকবে শীর্ষ 25-এ।
করোনা মহামারী সত্ত্বেও 2020 সালে বাংলাদেশ 3.8% প্রবৃদ্ধি অর্জন করবে বলে মনে করছে সিইবিআর। আর 2021 থেকে 25 সাল পর্যন্ত বাংলাদেশের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 6.8%। তবে এর পরের 10 বছর এই হার কিছুটা কমে 6.5% হওয়ার পূর্বাভাস সংস্থাটির। সিইবিআর বলছে, জনসংখ্যার ঘনত্ব ও মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির প্রভাবে 2035 সালের মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, আরব আমিরাত, মিশর, নরওয়ে, আর্জেন্টিনা, ইসরায়েল, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নাইজেরিয়া, বেলজিয়াম, সুইডেন, ইরান ও তাইওয়ানের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। তবে অর্থনীতিবিদরা বলছেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে জোর দিতে হবে অধিক কর্মসংস্থান সৃষ্টিতে, গড়ে তুলতে হবে দক্ষ মানব সম্পদ। পিপিপি অর্থাৎ পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতা সমতা সূচকে বাংলাদেশের মাথাপিছু আয় এখন $5,139। অর্থনীতির আকার নির্ধারণে পিপিপি ভিত্তিক মাথাপিছু আয়ের এই হিসাব বিবেচনায় নিয়েছে সিইবিআর। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন থাকবে। মিজোরাম সীমান্তে সন্ত্রাসীদের অবস্থানের গোয়েন্দা তথ্য আছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। মিজোরাম সীমান্তে পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসীদের অবস্থানের গোয়েন্দা তথ্য আছে। বিজিবি পদক প্রদান অনুষ্ঠানে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে বিজিবি সদর দপ্তর পিলখানায় সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন, সন্ত্রাসীদের ধরতে প্রায়ই অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ, কিন্তু তারা দুর্গম পাহাড়ে পালিয়ে যায়। ভারতের সাথে এই বিষয়ে তথ্য আদান প্রদানও হচ্ছে। বীরত্বপূর্ণ এবং কৃতিত্বপূর্ণ স্বীকৃতির জন্য 4টি ক্যাটাগরিতে 60 জনকে পদক দেওয়া হয়েছে। করেই ওই সমস্ত জায়গায় পালিয়ে যায় কিংবা ওদেরগুলো এসে আমাদের এখানে শেল্টার নেয়। এই সবগুলোই বন্ধ করার জন্যই আমরা সেইখানে, আমি যে কিছুক্ষণ আগেই বলেছি, ত্রিমাত্রিক বাহিনী হয়ে গিয়েছে। আমাদের বাহিনীর সেই সক্ষমতা আমরা ব্যবস্থা করে দিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, এবং বর্ডার রোডগুলো আমরা তৈরি করছি। সিলেটের গোপালগঞ্জে ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোর 6টায় হেতিমগঞ্জ স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিয়ানীবাজারের চরখাই থেকে সিলেটে আসার পথে একটি মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় নোহা মাইক্রোবাসটি। এতে মাইক্রোবাসে আগুন ধরে গাড়ির ভেতরেই 3 যাত্রী দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় রাস্তার পাশে থাকা এক শিশু মারাত্মক আহত হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। নিহতদের বাড়ি বিয়ানীবাজারের চারখাই এলাকায়। ভাওয়াইয়া গানের সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ। সমান দক্ষতায় তিনি উপস্থাপন করেছেন জারি সারি, ভাটিয়ালি, মুর্শিদি, মরসিয়া, পালা গান সহ লোকসঙ্গীতের নানা ধারা। সুর সৃজন ও স্বকণ্ঠে উপস্থাপন করেছেন সঙ্গীতের নানা আঙ্গিক। মৃত্যুর 5 যুগ পরও তার সৃজন দোলা দেয় গান পেয়াসী মানুষকে। জন্মেছিলেন অবিভক্ত বাংলার কুচবিহারে 1901 সালের 27 অক্টোবর। অমর শিল্পী আব্বাস উদ্দিনের 61তম প্রয়াণ দিবস আজ। আদিত্য মামুনের রিপোর্ট। ও কি গাড়িয়াল ভাই, তোরসা নদী উথাল পাথাল, কারবা চলে নাও, প্রেম জানে না রসিক কালাচান, মাঝি বাইয়া যাও সহ অসংখ্য বাংলা গানকে রূপ রস দিয়েছেন আব্বাস উদ্দিন আহমেদ। 1901 সালে পশ্চিমবঙ্গে তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই শিল্পী। বলরামপুর প্রাইমারি পরে রাজশাহী কলেজে পড়ালেখা করেন তিনি। কণ্ঠশিল্পী হিসাবে তার খ্যাতি ভারত জুড়ে। তার দরদ ভরা সুরে পল্লীগীতি আজও অদ্বিতীয়। কলকাতায় বসবাস করেন 1931 থেকে 1947 সাল পর্যন্ত। 20 বছর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহচর্যে ছিলেন আব্বাস উদ্দিন। পাশাপাশি গোলাম মোস্তফা ও কবি জসিমউদ্দিনেরও গান গেয়েছেন। 1947 সালে ঢাকায় ফিরে এসে সরকারের প্রচার দপ্তরে চাকরি নেন। তার গানে মুগ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আব্বাস উদ্দিনের রেকর্ড করা গানের সংখ্যা প্রায় 700।
অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অব পারফরমেন্স এবং শিল্পকলা একাডেমি ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। আব্বাসউদ্দিন আহমদ ভাওয়াইয়া জগতে একটি ইতিহাস, একটি মাইলফলক। শুধু ভাওয়াইয়া নয়, তিনি লোকগানের সব ধারায় বিচরণ করেছিলেন। আমরা তার নির্মিত পথেই এগিয়ে চলেছি। 58 বছরের জীবনের অবসান হয় 1959 সালের 30 ডিসেম্বর। স্বল্প সময়ে সঙ্গীতে আব্বাসউদ্দিন যে অবদান রেখে গেছেন তা যুগ যুগ ধরে বাঙালি স্মরণ করবে। আমার দিন কি এমনি যাবে বইয়া। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও বিরতি, যখন ফিরব তখন থাকবে। যুক্তরাষ্ট্রেও নতুন ধরনের করোনা শনাক্ত, ইংল্যান্ডে পূর্ণ লকডাউনের নির্দেশনা বিজ্ঞানীদের। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। বন বিভাগের বদলি ও নিয়োগে পদে পদে ঘুষ, লেনদেনে হয় 50,000 থেকে 3 কোটি টাকা, টিআইবির রিপোর্ট। ভাস্কর্যের নিরাপত্তায় ডিএমপি, বাড়ানো হচ্ছে নজরদারি, স্থায়ী সমাধান চান বিশিষ্টজনেরা। 2035 সালে 25তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ, টপকে যাবে সিঙ্গাপুর, মালয়েশিয়াকে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। বিকেল 4টায় 21-এর সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।